12ই ফেব্রুয়ারি নির্বাচন, সাবেক মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা। অপপ্রচার রোধে জাতিসংঘের সহায়তা কামনা। নির্বাচনে 61 জেলায় বিজেপির 37,000 সদস্য মোতায়েন থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশে বসে হুমকিদাতাদের সমালোচনা। আপিল শুনানি চলছে, প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো 40 জন। 1% ভোটারের সমর্থনের সমালোচনা স্বতন্ত্র প্রার্থীদের। গুমের পর 104 জনকে হত্যা, সাবেক জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানকে একথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্ধারিত 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয় বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে সমর্থকরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে, তবে জনগণ এখন সচেতন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ডক্টর ইউনূস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকে নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও জানান অধ্যাপক ইউনূস। জবাবে ভলকার তুর্ক বলেন, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। এছাড়াও আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে 61 জেলায় বিজেপির 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশের 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা জানান। পালিয়ে গিয়ে ভারতে বসে যারা নির্বাচন বানচাল করার হুমকি দিচ্ছেন, তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত আছে, সীমান্ত দিয়ে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে চাইলে ছাড় দেয়া হবে না। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। পঞ্চম দিনের মতো রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে চলছে মনোনয়ন আপিলের শুনানি। সকাল থেকে এখন পর্যন্ত 40টি আপিলের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। 1% ভোটারের স্বাক্ষর গ্রহণের আইন স্বতন্ত্র প্রার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আইন বাতিলের দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই বিধান ভোটের গোপনীয়তা রক্ষার সাথে সাংঘর্ষিক হয়ে যায় বলেও দাবি করেন প্রার্থীদের আইনজীবীরা। এদিকে জাতীয় পার্টি নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দলটি। মবের কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া। নির্বাচন কমিশনে আপিল শুনানির পর একথা বলেন তিনি। অভিযোগ করেন, মাঠ পর্যায়ে মবের কারণে তাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আরফিন শাওন। সরাসরি কথা বলবো তার সাথে। শাওন, নির্বাচন কমিশনে মনোনয়নের বৈধতা ফিরে পেতে পঞ্চম দিনের আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিল আপনাকে। আমি এখন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের এখানে আছি এবং আপনি যে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে পঞ্চম দিনের শুনানি পর্যন্ত আসলে সর্বশেষ সংবাদটা কি? সর্বশেষ সংবাদ হচ্ছে আজকে এখন পর্যন্ত 50টি আপিলের শুনানি হয়েছে এবং এর মধ্যে 41টি আপিলের শুনানি বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন এবং একজন কিন্তু অনুপস্থিত ছিলেন, তাই এর ফলে কিন্তু এটা স্থগিত হয়েছে। একই সাথে আপনাকে বলে দিতে চাই যে এই পঞ্চম দিন পর্যন্ত এখনো কিন্তু 330টি আপিল হয়েছে। এর মধ্যে কিন্তু 242টি আপিলই মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এবং যে বিষয়টি আপনাকে আরো বলতে চাই যে আজকে কিন্তু বেশিরভাগ যে আপিলগুলো মঞ্জুর হচ্ছিল তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কাছ থেকে একটা অভিযোগের কথা আমরা জানতে পেরেছি যে এই যে 1% ভোটারের সমর্থন, এটা বিভিন্নভাবে তাদেরকে ভোগান্তিতে ফেলাচ্ছে, এই কথাটি কিন্তু তারা জানিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির একাংশের প্রতিনিধি আসেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের 32টি শুনানি হয়েছে এবং তার মধ্যে কিন্তু 27টি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছিলেন যে এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু বিভিন্ন সময় মবের কারণে আসলে সঠিকভাবে নাই আর কি, অর্থাৎ তাদের বক্তব্য এটিও ছিল যে এই বিভিন্ন সময় মবের কারণে তাদের যে মনোনয়নগুলো বৈধতা ঘোষণা করেনি রিটার্নিং অফিসার, এটার কারণ হিসাবে তারা বিভিন্ন সময় মবকে দায়ী করেছে। আসলে তাদের দাবি এবং স্বতন্ত্র প্রার্থীদেরও দাবি যে এই যে 1% যে ভোটারের উপস্থিতি, এটি আসলে এই আইনটি তাদের জন্য ভোগান্তির শিকার হয়ে দাঁড়িয়েছে। মিথিলা, নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সহ সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে যান। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। সকালে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তারা শ্রদ্ধা জানিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। পরে অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, শিক্ষার মান উন্নয়নে বেগম জিয়ার ভূমিকা ছিল অভাবনীয়। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে গুমের পর 104 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের মামলার বিচার শুরু হলো। এই মামলা থেকে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশ দেন। আগামী 8 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেছেন আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়ার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সাক্ষ্য দেবেন। জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার জানান, জিয়াউল আহসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যা হয়েছে তার সবই আইনগতভাবে হয়েছে। প্রসিকিউশন জিয়ার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে। দর্শক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 7 কলেজের যে আন্দোলন, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ঠিক আজ দুপুর 1টার দিকে কিন্তু আসলে এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয় এবং জড়ো হয়ে ইডেন কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা এখানে তাদের যে 1 দফা দাবি, সেই দাবির জন্য কিন্তু তারা আসলে সোচ্চার। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের প্রচুর শিক্ষার্থী আছে এবং যারা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিন ধরে যে 7টি কলেজের একসাথে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যে দাবি, সেই দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার কিন্তু এই দাবি
এখন পর্যন্ত আসলে আমলে নিচ্ছেন। আপনি জানেন যে গত বছরের ডিসেম্বরের 7 এবং 8 তারিখ কিন্তু আসলে শিক্ষা ভবনের সামনে তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে জানুয়ারির ঠিক প্রথম সপ্তাহে কিন্তু তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় জারির যে অধ্যাদেশ জারির যে দাবি সেটা কিন্তু মেনে নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আজকে 12 তারিখ পার হয়ে গেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত দৃশ্যত কোনো কার্যক্রম সরকার, অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি, যার ফলে কিন্তু আসলে তারা এখানে সোচ্চার হয়েছে এবং তারা বলছে যে তাদের দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে আগামীকাল মূলত উপদেষ্টা পরিষদের বৈঠক মিটিং আছে, সেই মিটিং এ কিন্তু আসলে মূলত তারা চাচ্ছে যে আগামীকালকেই যেন অধ্যাদেশ জারি হয় এবং রাষ্ট্রপতি যেন এই অধ্যাদেশে সই করে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেয়। তো এই ছিল মোটামুটি আমার কাছে মিথিলা সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নারী নেতৃত্ব ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে শুধু কথা বলে বা কাগজে কলমে নারীর ক্ষমতায়ন থাকবে, মনে করেন সংগঠক ও রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে এমন মতামত দেন আলোচকরা। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক দলের মধ্যে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে, কিন্তু দলগুলোর এখন পর্যন্ত নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে আন্তরিক নয়। আলোচনায় নারী আন্দোলনের সংগঠক অ্যাডভোকেট এলিনা খান বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো নারীদের প্রার্থী করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেনি। সেমিনারে নারী উদ্যোক্তা নাসরিন ফাতেমা আউয়াল সহ রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষকরা বক্তব্য রাখেন। নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংগঠনের পাশাপাশি গণমাধ্যমের সোচ্চার ভূমিকা পালন করার আহ্বানও জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চারালডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে পুশিন করা হয়। এ সময় বিজিবির ডিভিশন বিওপির টহল দল তাদের আটক করে। বিজিবি জানিয়েছে, আটকদের মধ্যে 8 জন পুরুষ ও 5 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন তারা। জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। 6 বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। প্রায় 3 বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফ এর কাছে হস্তান্তর করলে টিলাসন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশিন করে। ময়মনসিংহে এজাহারভুক্ত মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় আসামির বাবা সহ 7 জনকে আটক করা হয়েছে। আর গ্রেফতার আতঙ্কে ওই এলাকার বেশিরভাগ পুরুষ সদস্য এখন গ্রাম ছাড়া। এর আগে মঙ্গলবার বিকেলে নগরের দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামি স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলামকে ধরতে গেলে বাবা সাগর আলীর নেতৃত্বে এলাকাবাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে 5 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত সদস্যদেরকে উদ্ধার করেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীরা পুলিশকে কুপিয়ে হাতকড়া সহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ। কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে দিঘারকান্দা এলাকার সাগর আলীর ছেলে আরিফুল ইসলাম সহ কয়েকজনের নামে মামলা হয়। 3 দশক ধরে ধুকে ধুকে চলছে রংপুরের একমাত্র বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এক শ্রেণীর অপশক্তির হাত থেকে চিড়িয়াখানা মুক্ত হলেও আধুনিকায়নের লাল ফিতার ফাইল না খোলায় হতাশ দর্শনার্থীরা। খাঁচায় অবাধ বিচরণ নেই প্রাণীদের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনওয়াজ জনি। লাল সবুজের রঙে রঙিন রংপুর চিড়িয়াখানা, কিন্তু জৌলুস নেই কোনো কিছুতে। বয়সের ভারে নুয়ে পড়েছে সিংহ মামা, বিষণ্ণ চোখে একাকী সময় কাটাচ্ছে জিরাফ। ভালুক, জেব্রা ও হাতিসহ বহু প্রাণীর খাঁচা এখন শূন্য। আমাদের রংপুর চিড়িয়াখানার এইখানেও যদি সব প্রাণীগুলো নিয়ে আসা হয় তাহলে আমাদের রংপুর চিড়িয়াখানা যেমন দূর দূর থেকে পর্যটকরা এখানে দেখতে আসে। তো দেখলাম যে হাতি নাই, জিরাফ নাই। দর্শনার্থীদের আগ্রহ এখন সীমাবদ্ধ কয়েকটি হরিণ, কিছু বানর ও বাঘের 2টি শাবক দেখার মধ্যেই। সবুজ বৃক্ষ ও সুবিশাল এলাকা থাকলেও বিনোদনের অভাবে আগতদের মন ভরছে না। আরও যদি ডিফারেন্ট যদি
প্রাণী আসতো তাহলে ভালো লাগতো। আর ভাল্লুক না, এই প্রাণীগুলোর মানে প্রাণী খাতটা একটু বৃদ্ধি করা দরকার। তবে কর্তৃপক্ষ বলছে অতীতে কিছু অপশক্তির প্রভাবে চিড়িয়াখানাটি অবহেলিত থাকলেও সেই বাধা কাটিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। রংপুর চিড়িয়াখানায় একটি মাস্টার প্ল্যান এখানে একটি প্রণয়ন হয়েছে এবং সেটার কিছু কাজ এখানে অলরেডি হয়েছে, যে আমাদের এই লেকের যে আমাদের যে গার্ড এটি আমরা করছি। আর চিকিৎসকদের দাবি, প্রাণীদের গবেষণা, প্রজনন ও নিরাপত্তা নিশ্চিত করে আধুনিক পরিবেশ গড়ে তোলা হলে এটি সম্ভাবনার চিড়িয়াখানা হতে পারে। সুন্দরবনে কিন্তু বাঘ এখন অনেক কমে গেছে, বাট আমাদের এখানে কিন্তু বাঘের প্রজনন করানো সম্ভব, সিংহের প্রজনন করা সম্ভব, বিভিন্ন প্রাণী কিন্তু আমরা এখানে প্রজনন করে আমরা এটা সারপ্লাস করতে। 1991 সালে নগরীর প্রাণকেন্দ্রে 23 একর জমিতে গড়ে ওঠা 31 প্রজাতির 250 প্রাণী আছে এই চিড়িয়াখানায়। উত্তরের মানুষের একমাত্র সস্তা বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। দীর্ঘদিনের সিন্ডিকেটের শেকল ভেঙেছে কর্তৃপক্ষ, কিন্তু অর্থাভাবে তা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই পর্যাপ্ত প্রাণীও, আর এতেই মন খারাপ দর্শনার্থীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সাবেক মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা। অপপ্রচার রোধে জাতিসংঘের সহায়তা কামনা। নির্বাচনে 61 জেলায় বিজেপির 37,000 সদস্য মোতায়েন থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশে বসে হুমকিদাতাদের সমালোচনা। আপিল শুনানি চলছে, প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো 40 জন। 1% ভোটারের সমর্থনের সমালোচনা স্বতন্ত্র প্রার্থীদের। গুমের পর 104 জনকে হত্যা, সাবেক জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।